এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস, স্বাগত জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ইহুদিবাদী ইসরায়েলের একটি অত্যাধুনিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তিতে জড়িত একটি বিশাল নেটওয়ার্ক ধ্বংস করেছে ইয়েমেনের নিরাপত্তা বাহিনী। এবং নেপাল থেকে 5 বছরের জন্য 40 মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ, ভারতীয় গ্রিডে আসবে বিদ্যুৎ। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সংক্রান্ত যে প্রস্তাব পাশ হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি আজ ভোরে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা পরিষদে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, উপত্যকা থেকে দখলদার সেনা সম্পূর্ণ প্রত্যাহার, বন্দি বিনিময়ে গাজার পুনর্নির্মাণ, গাজাবাসীর নিজ ঘরবাড়িতে প্রত্যাবর্তন, গাজার আয়তন হ্রাস না করা এবং এই উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশ করতে দেয়া সংক্রান্ত যে প্রস্তাবটি পাশ হয়েছে তাকে হামাস স্বাগত জানায়। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, এই প্রস্তাবে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে বলে এটির ধারাগুলো বাস্তবায়নের জন্য পরোক্ষ আলোচনায় বসার ব্যাপারে হামাস মধ্যস্থতাকারীদের সহযোগিতা করতে নিজের প্রস্তুতি ঘোষণা করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হামাস ফিলিস্তিনি জনগণের জাতীয় অধিকার আদায়, দখলদারদের বিতাড়িত করা, জেরুজালেম আল কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে প্রত্যাবর্তন ও নিজেদের ভাগ্য নির্ধারণ করার অধিকার আদায়ের জন্য সমস্ত ফিলিস্তিনি জনগণের সঙ্গে একসাথে সংগ্রাম ও লড়াই চালিয়ে যাওয়ার উপর জোর দেয়। ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন এবং গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের ক্ষোভ ও ইসরায়েল বিরোধী ঘৃণা প্রকাশ অব্যাহত রয়েছে। স্পেনের বিলবাও শহরের জনগণ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে। আল আরাবি টিভি চ্যানেল এক প্রতিবেদনে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে নেদারল্যান্ডসের রয়টারডাম শহরে ফিলিস্তিনি সমর্থকদের বিক্ষোভের ছবি প্রকাশ করেছে। আলাকসা তুফান নামে একটি টেলিগ্রাম চ্যানেল গাজার জনগণের প্রতি সমর্থন জানিয়ে মরক্কোর ওজদা আল মোহাম্মদিয়া এবং মরক্কো শহরে একটানা তৃতীয় রাতের বিক্ষোভের ছবি প্রকাশ করেছে। বিক্ষোভকারীরা গাজায় গণহত্যা নিন্দা জানিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার যে কোনো প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে। গত 7 অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে ইসরায়েল গাজা উপত্যকা এবং জর্দান নদীর পশ্চিম তীরে ব্যাপক গণহত্যা শুরু করে এবং এখনও তা অব্যাহত রয়েছে। এ হামলায় এ পর্যন্ত 37,000-এরও বেশি নিরীহ ফিলিস্তিনি শহীদ হয়েছে। দক্ষিণ লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশকারী ইহুদিবাদী ইসরায়েলের একটি অত্যাধুনিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা সোমবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েলের একটি হারমেস 900 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ড্রোনটি লেবাননে হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র বহন করছিল বলে বিবৃতিতে জানানো হয়। ইসরায়েলি সামরিক সূত্র দক্ষিণ লেবাননের আকাশসীমায় তাদের একটি ড্রোন ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করে বলেছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি নামানো হয়েছে। আকাশে বিস্ফোরিত হওয়া ড্রোনটির ধ্বংসাবশেষ দক্ষিণ লেবাননে পড়েছে বলে ইসরায়েলি সূত্রটি স্বীকার করেছে। এ নিয়ে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের আকাশে 3টি হারমেস 900 ড্রোন ভূপাতিত করল, যার মধ্যে গত 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে 2টিকে গুলি করে নামানো হল। এছাড়া গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এ নিয়ে 5টি ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করল হিজবুল্লাহ। সংগঠনটির হামলায় আরও 2টি ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার একটি ইসরায়েলের অভ্যন্তরে
বিধ্বস্ত হয়। এদিকে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার পাশাপাশি সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে নিজের ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। এমনকি গত বৃহস্পতিবার প্রথমবারের মতো ইসরায়েলি যুদ্ধ বিমান লক্ষ্য করে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইয়েমেনের নিরাপত্তা বাহিনী আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তিতে জড়িত একটি বিশাল নেটওয়ার্ক ধ্বংস করে দিয়েছে। ইয়েমেনের নিরাপত্তা গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল আব্দুল হাকিম হাশেম আল খাইওয়ানি সোমবার এ তথ্য জানিয়েছেন। ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইয়েমেন যখন বিস্তীর্ণ জলরাশিতে সামরিক অভিযান চালাচ্ছে, তখন গুপ্তচর বৃত্তির নেটওয়ার্ক ধ্বংস করার এ খবর প্রকাশিত হল। জেনারেল হাকিম বলেছেন, এই নেটওয়ার্কটি গত ৮ বছর ধরে ইয়েমেনের বিভিন্ন সরকারের প্রতিষ্ঠানে তৎপরতা চালাচ্ছিল। তিনি সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে বলেন, ধরা পড়ে যাওয়া নেটওয়ার্ক গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে শত্রুর গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষে সরাসরি গুপ্তচর বৃত্তির প্রযুক্তিগত কার্যক্রম পরিচালনা করছিল। ইয়েমেনের হুতি যোদ্ধাদের সমর্থিত সরকার গত বছরের অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যা জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাবাল মান্দাব প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। নেপাল থেকে 5 বছরের জন্য 40 মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ, যার প্রতি ইউনিটের খরচ পড়বে 8 টাকা 17 পয়সা। আজ সচিবালয়ে অর্থমন্ত্রী ও এইচ.এম. মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রী সভার কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় বিভাগের সচিব মাহমুদুল হোসেন খান। তিনি জানান, বাংলাদেশ নেপাল ভারত ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে এই বিদ্যুৎ কেনা হবে। ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে আসবে এই বিদ্যুৎ। এর জন্য প্রতি ইউনিট খরচের বাইরে ভারতকে ইউনিট প্রতি বাণিজ্য শুল্ক দিতে হবে 0.059 রুপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেপাল সফরের সময় এ বিষয়ে এক চুক্তি হবে বলেও জানান তিনি। এই বিদ্যুতের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 5 বছরের জন্য 650 কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে। এই প্রস্তাব সহ মোট 15টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ভারতের ওড়িশার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা মোহন চরণ মাঝির নাম ঘোষণা করা হয়েছে। তিনি বিজু জনতা দল বা বিজেডি নেতা নবীন পট্টনায়কের স্থলাভিষিক্ত হবেন। আজ বিজেপির বিধানসভার পরিষদীয় নেতা হিসেবে মোহন চরণ মাঝির নাম ঘোষণা করা হয়। কেভি সিং দেও এবং প্রভাতী পালিদাকে উপমুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ও ভূপেন্দ্র যাদব এই মিটিংয়ের পর্যবেক্ষক হিসেবে ছিলেন। আগামীকাল বিকেল 5টায় ভুবনেশ্বরের জনতা ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকতে পারেন। এই অনুষ্ঠানে বিজেডি সভাপতি তথা বিদায়ী মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককেও আমন্ত্রণ জানানো হয়েছে। সদ্য সমাপ্ত লোকসভা ভোটের সঙ্গেই ওড়িশার বিধানসভার ভোট হয়েছিল। ওই ভোটে নবীন পট্টনায়ক জমানার অবসান ঘটেছে। রাজ্যের ক্ষমতার কুর্সি থেকে বিজু জনতা দলকে সরিয়ে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। ইরানের চতুর্দশ প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীরা ইরানি 250টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ইরানের নির্বাচনী সদর দপ্তরের মুখপাত্র মোহসেন ইসলামী আজ বার্তা সংস্থা ফার্সকে এ তথ্য জানিয়েছেন। প্রবাসীরা তাদের পরিচয়পত্র বা বৈধ পাসপোর্ট ব্যবহার করে ভোট দিতে পারবেন বলে তিনি জানান। আগামী 28 জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে 6 প্রার্থীর নাম ঘোষণা করেছে সাংবিধানিক অভিভাবক পরিষদ। গত 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম শহীদ হওয়ার পর এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ইরানের সংবিধানের 131 ও 132 নম্বর ধারা অনুযায়ী কোন প্রেসিডেন্ট মৃত্যুবরণ করলে অথবা দায়িত্ব পালনে অক্ষম হলে সর্বোচ্চ 50 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।
মস্কো সফররত ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন তার দেশ রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করতে বদ্ধপরিকর। তিনি গতকাল মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিনিয়র উপদেষ্টা ইগোর লেভিতিনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান। কানি বলেন, গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান উভয়ে রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক চেয়েছিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুদেশের স্বার্থ রক্ষাকারী কৌশলগত প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের সকল সক্ষমতা ব্যবহার করব। সাক্ষাতে লেভিতিন ইরানের সাবেক প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর শাহাদাতের ঘটনায় পুনরায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সাবেক প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে যেসব চুক্তি করে গেছেন তার সবগুলো বাস্তবায়ন করা হবে। রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা বলেন, তিনি যৌথ উদ্যোগ নেয়া প্রকল্পগুলো পরিদর্শন করতে শীঘ্রই ইরান সফরে আসবেন। সেনেগালের প্রধানমন্ত্রী গাজায় ইসরায়েলের অপরাধ যজ্ঞের নিন্দা জানিয়ে বলেছেন, বিশ্বের বৃহৎ শক্তিগুলো ফিলিস্তিনে চলমান গণহত্যার সাথে জড়িত। সেনেগালের প্রধানমন্ত্রী ওসমান সোনকো এক অনুষ্ঠানে ফিলিস্তিনের শহীদদের জন্য 1 মিনিট নীরবতা ও দোয়ার অনুরোধ জানিয়ে বলেছেন, যারা নিজেদেরকে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার দাবি করে আজ তারাই ফিলিস্তিনে গণহত্যার সবচেয়ে বড় সহযোগিতায় পরিণত হয়েছে। ওসমান সোনাকো সেনেগালের প্রেসিডেন্টকে জাতিসংঘের আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা গাজায় ফিলিস্তিনিদের গণহত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে। তারপর থেকে 10টিরও বেশি দেশ ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার রুজু করা মামলায় যোগদানের ঘোষণা দিয়েছে। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইউক্রেনের F-16 যুদ্ধ বিমানগুলো দেশটির ভেতরে কিংবা বাইরে যেখানেই মোতায়েন করা হোক না কেন সেগুলোতে হামলা চালানো হবে। যেসব যুদ্ধ বিমান রাশিয়ার সামরিক অবস্থানে হামলায় অংশ নিয়েছে সেগুলো মস্কোর বৈধ টার্গেট বলেও ঘোষণা করেছে রাশিয়ার সংসদ দুমার প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রে কার্তেভলভ সোমবার মস্কোয় এক বক্তব্যে এ হুঁশিয়ারি দেন। ইউক্রেন যখন তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে আমেরিকায় তৈরি F-16 যুদ্ধ বিমানের প্রথম চালান গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে, তখন এ সতর্কবাণী উচ্চারণ করলেন কার্তেভলভ। ইউক্রেনের পাইলটরা F-16 যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ শেষ করার পর কিয়েভকে ওই যুদ্ধ বিমান দিতে সম্মত হল ন্যাটোভুক্ত দেশগুলো। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। উগ্রবাদের দিকে ঝুঁকছে ইউরোপ এবং ইসরায়েলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে ল্যাটিন আমেরিকা। এসব বিষয় এবং ভারতে মোদী নেতৃত্বাধীন জোটের বিজয় সম্পর্কে শুনুন একটি সংবাদ ভাষ্য সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়। ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন, ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টজ এর পদত্যাগ, কলম্বিয়ার পক্ষ থেকে ইসরায়েলের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা, এসবই গেল সপ্তাহের কয়েকটি প্রধান বিশ্ব সংবাদ। ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভা সদস্য বেনি গান্টজ পদত্যাগ করেছেন এবং খুব দ্রুত নতুন নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গাজার যুদ্ধে ইসরায়েলের বিজয়ের পথে বাধা বলে উল্লেখ করেছেন এবং মন্ত্রিসভায় রাজনৈতিক শরিক হিসাবে নয় বরং অভিন্ন পরিণতির কারণে তাকে থাকতে হয়েছে বলে দাবি করেছেন। 7 অক্টোবরের ব্যর্থতার বিষয়ে তিনি ঘরোয়া ইসরায়েলি তদন্ত দাবি করেছেন। এই ঘটনাকে ইসরায়েলি রাজনীতিতে বড় ধরনের ভূমিকম্প বলে মনে করা হচ্ছে। ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন সম্পন্ন। এদিকে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন সম্পন্ন হয়েছে। ইউরোপীয় জোট থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পর এই প্রথম জোটটির নির্বাচন হলো। এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের হার ছিল 59.51%, যা গত নির্বাচনের তুলনায় বেশি। এই নির্বাচনে ডানপন্থী ও পপুলিস্ট দলগুলোর ব্যাপক সাফল্য লক্ষণীয়। ক্ষমতার ভারসাম্য এখন এইসব দলের দিকেই ঝুঁকে পড়েছে। মধ্য ও বামপন্থী দলগুলো ব্যাপক সংখ্যক আসন হারিয়েছে।
তাদের হাতে রয়েছে মাত্র 54% আসন, যা নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা লাভের জন্য যথেষ্ট নয়। ইউরোপীয় পার্লামেন্টে ব্যাপক ভরাডুবির প্রেক্ষাপটে ফরাসি সংসদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রন। তিনি মেয়াদপূর্ব নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন। মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট। মেক্সিকান নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী দেশটিতে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে প্রথম নারী প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ক্লাউডিয়া শিনবাউম। আবহাওয়া বিশেষজ্ঞ এই নারী 58 থেকে 60% ভোট পেয়েছেন। দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পাওয়ার রেকর্ড গড়লেন তিনি। ওদিকে কলম্বিয়া সরকার ইহুদিবাদী ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের লক্ষ্যে চাপ সৃষ্টির অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে কলম্বিয়া। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে কোন দেশ এই প্রথম ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করলো। দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সে দেশের প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। তাই প্রেসিডেন্ট স্বাক্ষর করার পরই এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন বা কার্যকর করার কাজ শুরু হয়ে যাবে। ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জোটের বিজয়। এনডিএ জোট মোদীর নেতৃত্বে পরপর তৃতীয়বারের মতো ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ী হল। তবে এবার তার দল বিজেপিকে ক্ষমতায় থাকতে হলে শরিক দলগুলোর উপর ভরসা করতে হবে। কারণ একক সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 272টি আসনের চেয়ে 32টি আসন কম পেয়েছে তার দল বিজেপি। এবার তার দল পেয়েছে 240টি আসন। এই নির্বাচনে জেতার পর বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারতে নতুন যুগের সূচনা ঘটবে বলে মোদী তার সমর্থকদের জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্তে শরণার্থী গ্রহণে সীমাবদ্ধতা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক নতুন নির্বাহী আদেশ জারি করেছেন যাতে এই সীমান্তে আশ্রয় গ্রহণ করতে আসা শরণার্থীদের সংখ্যা অত্যন্ত সীমিত করা হয়। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বিশ্বাস করেন যে তার দেশের সীমান্তকে অবশ্যই নিরাপদ রাখতে হবে। এই নির্দেশের আলোকে শরণার্থীদের সংখ্যা 2500 হলে আশ্রয়দানের প্রক্রিয়া বন্ধ রাখা হবে এবং তাদের সংখ্যা 1500 জনে হ্রাস পেলে আবারও মেক্সিকোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলে দেওয়া হবে। শরণার্থীদের অবৈধ প্রবেশ বন্ধের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছে বাইডেন সরকার। আর এই ছিল গেল সপ্তাহে বিশ্বের প্রধান কয়েকটি সংবাদ যা এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।